আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি, আপনি কাকে চান? প্রহর গলা ছেড়ে বিনয়ী সুরে বলল, জি, আমি মিসেস খন্দকারের সাথে দেখা করতে চাই। জি বলুন, আমি মিসেস খন্দকার। প্রহর ভাবল মহিলাটি হয়তো বুঝতে পারেনি, তাই সে আবার বলল, জি, এটা কি জরিফ খন্দকারের বাড়ি না? হ্যাঁ। তো আমি একটু ওনার স্ত্রীর সাথে দেখা করতে চাই। হ্যাঁ বলুন, আমি ওনার স্ত্রী। মহিলাটির কথায় প্রহর হতভম্ব হয়ে গেল। কি বলছেন ইনি? উনি যদি মিস্টার জরিফের স্ত্রী হন তাহলে খুশি কই? আমি কি ভুল ঠিকানায় আসলাম নাকি আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে? প্রহর এবার সরাসরি জিজ্ঞেস করল, জি, আমি আসলে খুশির কথা বলছিলাম। ও কি এ বাড়িতে থাকে? খুশি? ও এই বাড়িতে থাকবে কেন? খুশি তো ওদের বাড়িতে আছে। আপনি বোধহয় ভুলে এখানে চলে এসেছেন। এইটা তো খুশির মামার বাড়ি, জারিফের ফুপুর মেয়ে খুশি। স্তব্ধ হয়ে গেল প্রহর। বিস্ময়ে থমকে গেল ও। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। মহিলাটি কি সত্যিই বলছে? তার মানে কি খুশি মিথ্যে বলেছে ওকে? খুশির কি তাহলে বিয়ে হয়নি? এই মুহূর্তে প্রহরের কি অনুভূতি হচ্ছে তা ও নিজেই জানে না। মনে হচ্ছে নতুন করে এক আশার আলো জ্বলছে মনে। প্রহর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে থমকিত কণ্ঠে বলল, খুশির বাড়িটা কোন দিকে? মহিলাটি হাত উঠিয়ে সামনে ইশারা করে বলল, ওই তো সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলে গেলে 4 বাড়ি পরেই ওদের বাড়ি। জি, অনেক ধন্যবাদ। প্রহর দ্রুত পা ফেলে সেদিকে এগিয়ে গেল। এইটুকু রাস্তা যেন আজ 1000 মাইলের দূরত্ব মনে হচ্ছে। মনের মাঝে তুমুল তোড়পাড় চলছে প্রহরের। হৃদস্পন্দনের গতি বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে। মস্তিষ্ক জুড়ে চলছে নানান প্রশ্নের বেড়াজাল। খুশির কি সত্যিই বিয়ে হয়নি? তাহলে মিথ্যা কেন বললো আমাকে? ওকে কিছু লোকাচ্ছে আমার কাছ থেকে? কিন্তু কি? নাকি আমি আবার ভুল বুঝছি? এসব কিছু জবাব এখন একমাত্র খুশিই দিতে পারবে, আর আজ ওকে জবাব দিতেই হবে, যাই হয়ে যাক না কেন। ভাবনা চিন্তার মাঝেই প্রহর এই মহিলার বর্ণনা অনুযায়ী খুশির বাড়ির সামনে চলে এলো। তবে বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো প্রহরের। অজানা কোনো ভয়ে প্রচুর অশান্ত হয়ে গেল মনটা। অ্যাম্বুলেন্স? খুশির বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কি করছে? কারো কি কিছু হয়েছে? খুশির কিছু? না না, কি ভাবছি? খুশির কি হবে? ওর কিছু হবে না, ও একদম ঠিক আছে। আমি নিশ্চয়ই আবারও ভুল বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, এটা খুশিদের বাড়ি না। নিজের মনকে এসব বোঝ দিয়ে ওখান থেকে সরে যেতে কদম বাড়ালো প্রহর। তবে এক কদম এগুতেই হঠাৎ হৃদস্পন্দন অসম্ভব জোরে অধিকম্প আরম্ভ করে দিল। থমকে গেল প্রহরের কদম, আর এগোতে পারল না ও। ধীরে ধীরে পাশে ফিরে তাকালো প্রহর। বাড়ির দরজা দিয়ে কয়েকজন মিলে একটা স্ট্রেচার ঠেলে নিয়ে আসছে। তবে স্ট্রেচারে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় জ্ঞানহীন খুশিকে দেখে প্রহরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই পুরো পৃথিবী থমকে গেল ওর। অনুভূতিরা সব শূন্যের কোঠায়। চোখের সামনে যা দেখছে তা কোনো মতেই মানতে চাইছে না ও। এটা আমার খুশি না, এ হতেই পারে না, এটা খুশি। আমি নিশ্চয়ই ভুল দেখছি, মাথা নষ্ট হয়ে গেছে আমার। কি সব আবল তাবল দেখছি আমি। প্রহর চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টেনে নিজের মাথার এলোমেলো ভুল ভাবনাগুলোকে ঝেড়ে ফেলতে চাইল, কিন্তু না, বাস্তবতা ওকে আবারও প্রবল বেগে আঘাত করলো। চোখ খুলে তাকিয়ে সেই একই দৃশ্য দেখতে পেল প্রহর। এতক্ষণে খুশির পরিবারের সবাই বেরিয়ে এসেছে। কান্নারত নিভানকে দেখে প্রহরের সব ভ্রম পরিষ্কার হয়ে গেল। মন না মানলেও ওকে এই বিষাক্ত সত্যটা মানতেই হলো। আতঙ্কে হৃৎপিণ্ড প্রচণ্ড বেগে কাঁপছে। হাত পায়ের বোধশক্তি যেন হারিয়ে ফেলছে প্রহর। কোনো রকমে কাঁপা কাঁপা পায়ের সামনে এগুলো প্রহর। তারপর হঠাৎ এক ছুটে চলে গেল খুশির কাছে। খুশির কাছে দুই হাতে খুশির মুখটা ধরে ভয়ার্থ কম্পিত গলায় বলল, খুশি? এই খুশি? খুশিরানি, কি হয়েছে তোমার? এইভাবে শুয়ে আছো কেন? এটা সব কি লাগিয়ে রেখেছো? প্লিজ ওঠো না, কথা বলো না আমার সাথে। হঠাৎ প্রহরকে দেখে সবাই হতবাক হয়ে গেল। অপরিচিত কাউকে খুশির জন্য এমন পাগলামি করতে দেখে বিস্মিত হয়ে গেল সবাই। খুশির বাবা রাকিব হাসান প্রহরের হাত ধরে খুশির কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, এই ছেলে, কে তুমি? আমার মেয়েকে কিভাবে চেনো? প্রহর কিছু বলতে যাবে তার আগেই আচমকা নিভান এসে প্রহরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, কোথায় ছিলে তুমি? এত দেরি কেন করলে আসতে?
তুমি তো বলেছিলে তুমি আপুকে সবসময় ভালো রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবে না। তাহলে আমার আপু এত কষ্ট পাচ্ছে কেন? আপুর এত কষ্ট আমার সহ্য হচ্ছে না ভাইয়া, প্লিজ আমার আপুকে ঠিক করে দাও তুমি। প্রহর কি বলবে? ও তো নিজেই রক্তশূন্য হয়ে পড়ছে। নিভানের কথায় মনে হচ্ছে ওর কলিজায় কেউ খামচে ধরেছে। খুশির যে কিছু একটা হয়েছে এই বিষাদময় সত্যটা না চাইতেও ওকে মানতে হচ্ছে। নিভানের কথায় খুশির পরিবারও এতক্ষণে বুঝে গেল ছেলেটা কে। খুশির বাবা প্রহরের দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি কি প্রহর? প্রহর বলে উঠল, জি আঙ্কেল, আমি প্রহর। আঙ্কেল, খুশির কি হয়েছে? ওকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে কেন? প্লিজ বলুন না। খুশির বাবা হু হু করে কেঁদে উঠল। কান্না জড়ানো কণ্ঠে সবটা খুলে বলল প্রহরকে। সবটা শুনে প্রহরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অনুভূতি শূন্য পাথর হয়ে গেল প্রহর। হৃদস্পন্দনের কম্পন যেন বন্ধ হয়ে গেল। হাত পা কাঁপছে থরথর করে। শরীরের ভর ছেড়ে দিয়ে ঠাস করে নিচে বসে পড়ল ও। ওর চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছে। হসপিটালের বেডে নিথরভাবে শুয়ে আছে খুশি। হাতে লাগানো স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক। কিছুক্ষণ পূর্বে জ্ঞান ফিরেছে। দুর্বল শরীরে চোখ বুজে আছে। আস্তে করে দরজা খুলে মৃদু পায়ে এসে দাঁড়ালো প্রহর। রক্ত লাল ব্যথিত চোখ তুলে তাকালো খুশির পানে। প্রহরের মনে হচ্ছে এতদিনের কষ্ট বেদনা সবই যেন তুচ্ছ ছিল। যথার্থ মর্ম পীড়া কি জিনিস সেটার উপলব্ধি তো আজ বুঝতে পারছে ও। খুশিকে এই অবস্থায় দেখার চেয়ে ভয়াবহ যন্ত্রণা আর কিছুতেই নেই। নিজের হৃদহরিণীকে এই অবস্থায় দেখার চেয়ে তো মৃত্যুও বোধহয় সুখকর। সবকিছু যেন এক ভয়ঙ্কর স্বপ্ন মনে হচ্ছে। এটা যদি সত্যিই স্বপ্ন হতো তাহলে প্রহর সারা জীবনেও আর কখনো ঘুমাতো না। এমনটা আমার খুশিরাদির সাথেই কেন হলো? খুশির জায়গায় ও নিজের কেন হলো না? আমার মাসুম পরিটা এত পীড়া কিভাবে সহ্য করছে? প্রহরের ভেতরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। প্রহর কাঁপা কাঁপা পায়ের সামনে এগুলো। কারোর পায়ের আভাস পেয়ে দুর্বল চোখ দুটো ধীরে ধীরে মেলে তাকালো খুশি। প্রহরকে এই মুহূর্তে এখানে দেখে চমকে গেল খুশি। মনের ভ্রম ভেবে নিল ও। মনে করছে ও হয়তো ভুল দেখছে। খুশি বন্ধ করে আবার তাকালো। না, আবারও প্রহরকে দেখতে পেল ও। আঁতকে উঠল খুশি। প্রহর, ও এখানে কি করছে? ওর না আজকে বিয়ে? তাহলে কি ও সব জেনে গেছে? না না, এ হতে পারে না। ও জানতে পারে না কিছু। খুশি নাকের অক্সিজেন মাস্কটা খুলে রেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আরে তুমি এখানে কোনো কাজে এসছো বুঝি? আসলে আমার হালকা একটু মাথা ব্যথা করছিল। তুমি তো জানোই এমন সময় এসব একটু আধটু হয়, তো তাই আমার হাজবেন্ড এখানে নিয়ে এসছে। ওরা একটু বেশি পাগল। আমার একটুখানি কিছু হলেই পাগল হয়ে যায়, সাথে সাথে হসপিটালে নিয়ে আসে। খুশির কথার প্রহরের মাঝে কোনো প্রতিফলন দেখতে পাচ্ছে না। প্রহর একইভাবে খুশির দিকে বেদনার্ত করুণ চোখে তাকিয়ে ধীরে ধীরে এসে খুশির বেডের পাশে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। লাল অশ্রুসিক্ত চোখে স্থির দৃষ্টিতে খুশির মুখপানে তাকিয়ে রইল। প্রহরের এই চাহনি দেখে খুশি বুঝে গেল প্রহর নিশ্চয়ই সব জেনে গেছে। খুশি প্রহরের এই চাহনি নিতে পারছে না। খুশি ধরা গলায় বলল, এমন ভাবে তাকাবে না, তাকাবে না এভাবে আমার দিকে। প্রহরের চোখে নোনা জল নীরবে গড়িয়ে পড়ছে। প্রহর কান্না চড়ানো কণ্ঠে বলে উঠল, I hate you. I hate you, খুশি। I hate you. I just hate you. তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে? আমি তো তোমাকে আমার জীবনের সুখের ভাগিদার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে তোমার দুঃখের ভাগিদার হওয়ারও সুযোগ দিলে না। কিভাবে হলে এতটা স্বার্থপর? সব কষ্টগুলো একাই নিতে চাচ্ছিলে। সম্পর্কটা তো আমাদের দুজনের ছিল, তাহলে তুমি একাই কিভাবে দুজনের ফয়সালা করে ফেললে? কেন বলো? খুশিও পারল না চোখের বাঁধ আটকে রাখতে। কান্নাচরিত কণ্ঠে বলল, কারণ আমি তোমাকে আমার এই অনিশ্চিত জীবনের সাথে জড়াতে চাই না, যেখানে আমার জানা নেই আর কয়টা দিন আমার আয়ু আছে। আজকের দিনটাও পার করতে পারবো কিনা তার ভরসা নেই। প্রহর আর থাকতে পারল না। উঠে গিয়ে খুশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, কিচ্ছু হবে না তোমার, আমার কলিজাটা কিচ্ছু হবে না। আমি কিছু হতেই দেবো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। খুশিও প্রহরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কিছুক্ষণ পর প্রহর নিজেকে একটু সামলে নিয়ে
খুশির চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেয়ে মায়াভরা কণ্ঠে বলল, আর কাঁদে না, আমি এসে গেছি না, সব ঠিক করে দেবো। খুশির হঠাৎ প্রহরের বিয়ের কথা মনে পড়ল। খুশি প্রহরকে ছেড়ে দিয়ে চোখ নামিয়ে মলিন কণ্ঠে বলল, তোমার এখান থেকে যাওয়া উচিত প্রহর। তুমি এখন অন্য কারোর, বিয়ে হয়ে গেছে তোমার। প্রহর স্বাভাবিক সুরে বলল, হ্যাঁ, বিয়েতে হয়েছে, তাও 2 বছর আগে, এবার দুষ্টু পরির সাথে, আর আমি আমার বউয়ের কাছেই আছি। খুশি বিস্ময়কর চোখে তাকিয়ে বলল, মানে তুমি কি আজ বিয়ে করনি? বউ থাকতে বিয়ে করবো কেন? হেয়ালি করো না, ঠিক করে বলো। আরে না রে পাগলি, প্রহরের জীবনে খুশি ব্যতীত অন্য কোনো নারীর জায়গা নেই। হ্যাঁ, আগের মাথায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর ক্ষমতা হয়নি আমার জীবন যে শুধুই আমার খুশি বয়। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো? তুমি বিহীন তো আমার হৃদয়ের স্পন্দনই চলবে না। ভালো থাকা তো অনেক দূরের কথা। তাহলে তাহলে ওই ছবি? কোন ছবি? খুশি প্রহরের ফোনটা নিয়ে ওই ছবিটা বের করে দেখালো। প্রহর ছবিটা দেখে বলল, আর এটা হয়তো ফাহিম কোনো এক সময় তুলে আপলোড করে দিয়েছে। তার মানে সত্যি তুমি বিয়ে করনি? হুম, আমার একটা মিষ্টি এত একটা বউ থাকতে আবার করবো কেন? আমার বাস তুমি হলেই চলবে, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। শুধু এইভাবেই আমাদের পাশে থেকো, বাদ বাকি আমি সব ঠিক করে দেবো। আবারও খুশির কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল। খুশিও হার মেনে নিল। চেষ্টা তো কম করেনিও, কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই ইচ্ছে, তাই সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিল। যা হবার হবে। প্রহরকে আর দূরে সরাবে না ও। মৃত্যুর সময় ওর মুখটা দেখে মরলে তাও হয়তো শান্তি পাবে। তাই দীর্ঘশ্বাস ছেড়ে পরম আবেশে প্রহরের বুকে লুকিয়ে পড়ল। দেখা যাক ভাগ্য ওদের কাহিনীর কি মোড় দেয়। প্রহর বসে আছে খুশির বাবা মায়ের সামনে। খুশি আপাতত বেডে রেস্ট নিচ্ছে। প্রহর খুশির বাবাকে এ যাবৎকালের সব ঘটনায় বিস্তারিত খুলে বলল। সব শুনে খুশির বাবা মাও বাকরুদ্ধ হয়ে গেল। প্রহর যে তাদের মেয়ের জন্য এতটা পাগল তা জানাই ছিল না। ওরা তো শুধু খুশির মুখে শুনেছিল প্রহরের কথা, তাছাড়া আর কিছুই জানতো না। তবে আজ প্রহরকে দেখে তারা অবাক হয়ে যাচ্ছে। অন্য কেউ হলে তো এতদিনে কবে খুশিকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিত। ছেলেটা কত ভালোবাসে খুশিকে। সব বাবা মা তাদের মেয়ের জন্য এমন একটা জীবন সঙ্গী চায় যে তাদের মেয়েকে তাদের চেয়েও বেশি ভালোবাসবে। কিন্তু মেয়েটার কপালে কি সেই সুখ আছে? প্রহর খুশির অসুখের সব ডিটেলস জানতে চাইল। রাকিব হাসান মলিন সুরে বললেন, টিউমার ধরা পড়েছে 5 মাস পূর্বে। ডক্টর বলেছে অপারেশন করা গেলে ঠিক হয়ে যাবে, তবে এই অপারেশনে অনেক রিস্ক, 90%ই আনসাকসেসফুল হওয়ার ভয় আছে। তবুও আমরা সাহস করে করাতে চাইছিলাম, কিন্তু খুশি কিছুতেই রাজি হয় না। ও বলে সে অপারেশন থিয়েটারে মরতে চায় না, এমনিতেই যে কয়েকদিন বাঁচতে পারে বাঁচবে। আমরাও ওর জেদের কাছে হার মেনে নিয়েছি। প্রহর বলে উঠল, আঙ্কেল, আমার কাছে 90% আনসাকসেসফুল হওয়াটা বড় কথা না, বড় কথা হলো 10% সাকসেসফুল হওয়ার কথাটা। আর এটাই আমার বিশ্বাস গাঢ় করার জন্য যথেষ্ট। তবুও তো 10% আছে। আরে শুধু 1% চান্সে যদি থাকতো তবু আমি ভরসা হারাতাম না। আল্লাহর উপর আমার ভরসা আছে, তিনি হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। তবে আমি জানি তিনি সব ঠিক করে দেবেন। আর খুশি চিন্তা করেন না, আমি ওকে রাজি করাবো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো বোঝো তাই করো, বাট আমার মেয়েটা যেন ঠিক হয়ে যায়। আমার সেই হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়েটা যেন আবার ফিরে আসে। আর কিছু চাই না আমাদের। আঙ্কেল, আমি খুশিকে আজই ঢাকায় নিয়ে যেতে চাই। ঢাকায় আমি ওকে দেশের সব থেকে বড় নিউরোসার্জনকে দেখাবো। আঙ্কেল, আপনি হয়তো বুঝতে পারেননি আমার কথা। আমি খুশিকে আমার বউ করে নিয়ে যেতে চাই। আমি আজই খুশিকে বিয়ে করতে চাই। আমার বাবাকেও ফোন করে দিয়েছি, সেও কিছুক্ষণ পর চলে আসবে। রাকিব হাসান এবং তার স্ত্রী মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারা বুঝতে পারছেন না এই মুহূর্তে তাদের কি বলা উচিত। রাকিব হাসান বলে উঠলেন, কিন্তু বাবা, এটা কি করে সম্ভব? খুশি এই অবস্থায় এই মুহূর্তে বিয়ে, তুমি সব ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ আঙ্কেল, একদম সুস্থ মাথায় বলছি। আমি একবার খুশিকে হারিয়েছি, আর কোনো রিস্ক আমি নিতে পারবো না। খুশিকে আমি আর এক মুহূর্তের জন্য নিজে থেকে দূরে রাখতে পারবো না। আমি আজ এক্ষুনি খুশিকে আমার বউ করতে চাই। এখন থেকে খুশির সব দায়িত্ব একান্তই আমার। ওর ভালো মন্দ সব কিছু দেখাশোনা দায়িত্ব আমার। দরকার হলে ওকে আমি দেশের বাইরে নিয়ে যাব। আল্লাহর সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খুশি কি রাজি হবে? ও চিন্তা করেন না, আমি ওকে মানিয়ে নেব। ঠিক আছে, আমি তাহলে গিয়ে খুশির ডিসচার্জ পেপার রেডি করছি।
ডক্টর বলেছে স্যালাইন শেষ হলে ওকে বাসায় নিয়ে যেতে পারবো। ওকে। খুশিতে বাসায় নিয়ে আসা হয়েছে মাত্রই বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে প্রহর খুশিকে কোলে করে নামালো গাড়ি থেকে। বাবা মায়ের সামনে এভাবে কোলে নেওয়ার খুশি একটু থতমতো খেয়ে গেল, কিন্তু প্রহরের সেসবে ভ্রুক্ষেপ নেই। নিভান এদিকে শুধু ঠোঁট টিপে হাসছে। প্রহর খুশিকে কোলে নিয়ে এসে খুশির রুমের বেডে আস্তে করে শুইয়ে দিল। খুশির গালে হাত বুলিয়ে বলল, এখন ঠিক লাগছে তোমার? কিছু খাবে? খুশি আস্তে করে মাথা নেড়ে বলল, না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আর দেখ প্লিজ, আমাকে সবসময় এমন রোগীদের মতো এক্সট্রা কেয়ার করবে না প্লিজ, আমার এসব ভালো লাগে না। প্রহর খেয়াল করছে খুশি কথা বলার সময় ওর দিকে তাকাচ্ছে না। প্রহর ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে খুশি? আমার দিকে তাকাচ্ছ না কেন? খুশি অভিমানী সুরে বলল, এমনি, তুমি প্লিজ আগে গিয়ে চেঞ্জ করে এসো। প্রহর কপাল কুঁচকে নিচের গায়ে একটু শুকে দেখলো কোনো দুর্গন্ধ আছে কিনা, তারপর বলল, চেঞ্জ কেন? আমার কাছ থেকে কি কোনো দুর্গন্ধ আসছে? জানি না, তুমি চেঞ্জ করে আসো ব্যাস। আরে বাবা, চেঞ্জ করবো কিভাবে? আমি কি জামা কাপড় নিয়ে এসেছি নাকি? বাবাকে বলেছি আনতে, বাবা আসুক তারপর চেঞ্জ করে নেব। ঠিক আছে, আমি আম্মুকে বলে দিচ্ছি, বাবার জামা কাপড় দিয়ে দেবে তোমাকে। আঙ্কেল না আসা পর্যন্ত ততক্ষণ ওগুলোই পরে নাও। প্রহর এবার সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাপার কি বলো তো? আমার চেঞ্জ করার পেছনে লেগে আছো কেন? যা পরে আছি তাতে কি সমস্যা? এই শেরওয়ানিতে? শেরওয়ানি বলতেই প্রহরের ব্রেনের বাতি জ্বলে উঠল। আসল কাহিনী বুঝতে পারল ও। প্রহর বলে উঠল, ও আচ্ছা, ঠিক কথা। মহারানীর আমার এই শেরওয়ানিটা চোখে বিঁধছে, তাই তো? খুশি অন্যদিকে তাকিয়ে অভিমানী সুরে বলল, হ্যাঁ, তুমি এই শেরওয়ানি পরে ওই মেয়েটার সাথে বসছিলে, এটা দেখেই আমার সেটা মনে পড়ে যায়। প্রহর স্মিত হেসে বলল, আচ্ছা, তো ওই মেয়েটার কাছে বসায় তুমি সহ্য করতে পারছো না? আর যদি সত্যি বিয়ে করে ফেলতাম তখন? খুশি ব্যথিত চোখে তাকালো প্রহরের দিকে। প্রহর খুশির কানের নিচে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, এইভাবে দেখছো কেন? হ্যাঁ, নিজেকে খুব জ্ঞানী মনে করো? তোমার বোকামির জন্য আজ যদি আমি রাগের বসে আমি বিয়েটা করে ফেলতাম তখন? খুশি ওর অভিমানের মাত্রা আরও একটু বাড়িয়ে দিয়ে বলল, কি হতো? ভালোই হতো, ওই চুড়েলটা তোমার বউ। খুশির কথা শেষ হওয়ার আগেই প্রহর ধমকের সুরে বলে উঠল, শাট আপ ইডিয়েট! আজ শুধু অসুস্থ বলে বেঁচে গেলে আমার হাত থেকে, নাহলে তোমাকে তো আজ উঠিয়ে একটা আছাড় মারতাম। স্টুপিড সিলি গার্ল! খবরদার কখনো যদি এমন বোকামি দেখানোর চেষ্টা করেছো তো দেখো তোমার কি হাল করি আমি। কথাটা বলেই প্রহর খুশিকে বুকের মাঝে জড়িয়ে নিল। হঠাৎ কারোর গলা ছাড়ার শব্দে প্রহর খুশিকে ছেড়ে দিয়ে পিছনে তাকালো। খুশিও সামনে তাকিয়ে দেখল প্রহরের বাবা জিদান সাহেব এসেছেন। খুশি হাসি মুখে বলল, আরে এসপি, কেমন আছেন? তবে জিদান সাহেব খুশির কথার কোনো উত্তর দিলেন না। গুরুগম্ভীর ভাব ধরে খুশির দিকে না তাকিয়ে সোজা প্রহরের কাছে গিয়ে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই নে তো জামা কাপড়। প্রহর প্যাকেটটা হাতে নিল। খুশি বুঝতে পারছে জিদান সাহেব ওর ওপর অভিমান করেছে। খুশি অপরাধী সুরে বলল, এসবি কি আমার উপর রাগ করে আছেন? কথা বলতেন না? জিদান সাহেব প্রহরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এই নে তো জামা কাপড়। ওহো, কাউকে বলে দে আমি কারো এসবি না, আর আমি কারোর সাথে কথাও বলতে চাই না। খুশি মুচকি হেসে বলল, একটুও না? এক চিমটিও না। সরি এসবি, দেখুন এভাবে বেশিক্ষণ গাল ফুলিয়ে থাকলে কিন্তু গালের ভেতর থেকে গাছ বেরিয়ে যাবে, তখন কিন্তু দেখতে খুবই পচা লাগবে। জিদান সাহেব তবুও ঘাড় বাঁকা করেই রইল। খুশি আরও অনুনয়ের সুরে বলল, প্লিজ এসবি, সরি না, দেখুন এবার কথা না বললে কিন্তু আমি কেঁদে দিব। জিদান সাহেব আর অভিমান করে থাকতে পারলেন না। হালকা হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, এবারের মতো মাফ করে দিলাম। বিয়ের পর আর কান্নাকাটি দরকার নেই, না হলে বউ সাজলে খারাপ দেখা যাবে। খুশি চকিত হয়ে বলল, এক মিনিট, বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? দেখ, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। আই এম টু ইয়াং নাও, তো আপাতত তোমাদেরই বিয়ে হচ্ছে। খুশির এবার প্রহরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভ্রু কুঁচকে বলল, প্রহর, এসবি কি বলছে এসব? প্রহর খুশির হাত ধরে বলল, হ্যাঁ বাবা ঠিকই বলেছে, আজ আমাদের বিয়ে, আমরা যে এক্ষুনি বিয়ে করব। খুশি নিচের হাত ছাড়িয়ে নিয়ে কাট কাট গলায় বলল, বিয়ে করব মানে কি, বলেই হলো নাকি?
আর আমার কাছে তুমি না জিজ্ঞেস করে বিয়ের ফয়সালা কিভাবে করে ফেললে? দেখো, আমি এই বিয়ে করতে পারবো না। আই এম সরি। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, তোমাকে বলছি আমরা যে এক্ষুনি বিয়ে করবো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। দেখো প্রহর, বোঝার চেষ্টা করো। আমার এই অনিশ্চিত জীবন নিয়ে কোনো সম্পর্কের বাঁধনে জড়ানোটা মোটেও ঠিক না। আমরা সামনাসামনি আছি, এটাই যথেষ্ট। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কি দরকার? পরবর্তীতে তুমি এক অসম্পূর্ণতার মাঝে ভুগবে, এটা আমি একদমই চাই না। প্লিজ এই বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো।